হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ইউটিউব চ্যানেল থেকে আমরা ডব্লিউবিসিএস জন্য ইন্ডিয়ান পলিটির উপর একটা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সিরিজ শুরু করছি। আর আশা করছি এই কোশ্চেনগুলো এক্সামতে জিজ্ঞেস করা হবে, বিকজ যে কোশ্চেনগুলো আপনি পাবেন এগুলো মোস্ট অফ দ্য এক্সামতে জিজ্ঞেস করা হয়। যদি আপনাদের মধ্যে কেউ যদি অনলাইন ক্লাস করতে চান ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান ইকোনমির উপর, তাহলে আমার ক্লাসটা জয়েন করতে পারেন। অ্যাম্বিশন ক্লাস, এটা পুরোপুরি অনলাইন ক্লাস হয়। আমরা চলে আসবো আমার ফার্স্ট কোশ্চেন দিকে। বাই হুইচ আর্টিকেল সিটিজেন্স অফ ইন্ডিয়া হ্যাভ বিন গিভেন ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স? তাহলে রিলিজিয়াস অ্যাফেয়ার্স নিয়ে যে আর্টিকেলস আছে, তাহলে আর্টিকেল 23 অ্যান্ড 24, এই দুটো আর্টিকেল রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন আছে। তাহলে এক্সপ্লয়টেশন থেকে এখানে প্রোটেকশন করছে আর্টিকেল 23, 24। আর্টিকেল 25 যে আছে এটা আমাদের রিলিজিয়াস ফ্রিডম দেয়। আর আর্টিকেল 26 এটা রিলিজিয়াস ফ্রিডম মধ্যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্রিডম দিচ্ছে, সেটা ফ্রিডম হয় ফ্রিডম রিগার্ডিং টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তাহলে যদি আপনাকে রিলিজিয়াস অ্যাফেয়ার্স যদি ম্যানেজ করতে হয়, তার জন্য যে আর্টিকেল আছে দ্যাট ইজ আর্টিকেল 26। On the basis of the latest rule, the number of members of the Union Council of Ministers of India may be maximum. Union Council of Ministers যে ম্যাক্সিমাম মেম্বার হতে পারেন, সেটা কত হতে পারে? ফার্স্ট দেখুন দেওয়া আছে 10% অফ দ্য টোটাল মেম্বার্স অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, এইটা উত্তর হবে না। তারপরে বলছে 15% অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, এইটাও উত্তর নয়। 10% অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা, ওইটা 10% নেয়। অ্যান্সারটা হয়ে যাবে আপনার ডি, দ্যাট ইজ 15% অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য লোকসভা। লোকসভা যে স্ট্রেন্থ থাকে তার ম্যাক্সিমাম 15% হতে পারে। আর এই প্রভিশনটা আমাদের কনস্টিটিউশনতে যোগ দেওয়া হয়েছিল আফটার 91st অ্যামেন্ডমেন্ট। আর 91st অ্যামেন্ডমেন্ট কোন সালে পাস হয়েছিল? এটা পাস হয়েছে 2003 সালে। হু among the following should have the qualification to become or appointed as a judge of the Supreme Court of India? মানে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যে যোগ্যতা থাকে সেটা কোয়ালিফিকেশন আছে কোন পোস্ট জন্য? অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ইউনিয়ন ল অফ মিনিস্টার অর নন অফ দিস। অবভিয়াসলি এই যে আমরা দেখছি কি অ্যাডভোকেট জেনারেল যে পোস্ট আছে এর জন্য হাইকোর্টে জাজের যে কোয়ালিফিকেশান হয় সেটা দরকার। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যে আর্টিকেল আছে এটা আর্টিকেল 76-তে মেনশন করা হয়েছে। তাহলে অ্যাটর্নি জেনারেল জন্য সুপ্রিম কোর্টে জাজের হওয়ার কোয়ালিফিকেশান দরকার হয়। ল মিনিস্টার জন্য কোনো কোয়ালিফিকেশানই দরকার হয় না। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যান্সার বি। চলে আসছি আমরা পরের কোশ্চেন দিকে। উইচ আর্টিকেল declared that English would remain as a language to be used in Supreme Court and High Courts? একটা সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার হয় এটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে আর্টিকেল 348-তে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 348। কোনো রাজ্যে যদি হাইকোর্ট জন্য বিধানসভা হতে পারে, এটা বলতেই পারে যেরকম ওয়েস্ট বেঙ্গল আছে কি বাংলাতে বিলগুলো প্রেজেন্ট করা হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে কি বাংলা জন্য হতে পারে, বিল হতেই পারে, কিন্তু ইংলিশ শুড বি দ্য আদার ল্যাঙ্গুয়েজ। ওই বিলগুলোকে বাংলা থেকে ইংলিশতে ট্রান্সলেট করতে হবে। নেক্সট কোশ্চেন আছে, উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট দ্য প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজড ইন এ স্টেট under Article 356 remains enforced for a maximum period of, কত দিন জন্য একটা বিল যে প্রেসিডেন্সিয়াল রুল জন্য পাস করা হয়েছে আন্ডার আর্টিকেল 356 সেটা ভ্যালিড থাকতে পারে। এখানে যে প্রভিশন আছে আমাদের পার্লামেন্টে, সেই প্রভিশন অনুযায়ী আমরা দেখব কি এই বিলটা ম্যাক্সিমাম 2 মাস জন্য ভ্যালিড থাকবে। তাহলে ম্যাক্সিমাম 2 মাস মধ্যে কোনো প্রেসিডেন্ট রুল যে বিল থাকে
বা প্রেসিডেন্ট রুলে যে ডিক্লারেশন আছে সেটা পার্লামেন্ট থেকে 2 মাস মধ্যে পাস করে নিতে হয়। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে এই নিয়মটা আছে 1 মাস জন্য। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বি 2 মান্থ। Which one is not within the state list? এই যে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, এইটা নিয়ে যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের 7th শিডিউল দেখতে হবে। কনস্টিটিউশনে যে 7th শিডিউল অ্যান্ড আর্টিকেল 246, ওখানে যদি আমরা দেখব তাহলে 3টা লিস্ট থাকে, একটা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে টপিক থাকে তার উপর পার্লামেন্ট শুধু ল তৈরি করতে পারে। স্টেট লিস্ট মধ্যে যে সাবজেক্ট ম্যাটার থাকে তার উপর আমাদের স্টেট লেজিসলেচার ল তৈরি করতে পারে। অ্যান্ড কনকারেন্ট লিস্ট মধ্যে যে ম্যাটার্স থাকে তার উপর পার্লামেন্টও ল তৈরি করতে পারে অ্যান্ড স্টেট লেজিসলেচার দুটোই ল তৈরি করতে পারে। তাহলে কোনটা এর মধ্যে স্টেট লিস্টে ম্যাটার নেই? সব থেকে ফার্স্ট আমরা দেখে নেব কোনটা স্টেট লিস্টে ম্যাটার আছে। যেরকম লোকাল গভর্নমেন্ট, তাহলে এই যে লোকাল গভর্নমেন্ট যে বলছি, লোকাল গভর্নমেন্ট একটা স্টেট লিস্টের টপিক আছে। স্যানিটেশন, এটাও একটা স্টেট লিস্টের টপিক আছে। প্রিজনও একটা স্টেট লিস্টের টপিক আছে। কিন্তু অডিট অ্যাকাউন্ট অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট, এইটা যে ম্যাটার আছে, ইট ইজ দ্য ম্যাটার অফ ইউনিয়ন লিস্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, অডিট অ্যাকাউন্ট অফ স্টেটস। পরে কোশ্চেন দিকে চলে আসছি, উইচ ওয়ান অফ দ্য ফলোইং পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া? তাহলে পঞ্চায়েতি সিস্টেম যে আছে সেটা আমাদের যে কনস্টিটিউশন আছে এইটা পরে যোগ করা হয়েছিল, আর এইটা যোগ করা হয়েছে আপনার পার্ট 9-তে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে পার্ট 9। পার্ট 8-তে কী আছে? পার্ট 8 ডিলস করে আমাদের ইউনিয়ন টেরিটরিজ নিয়ে। আর পার্ট 10 যে আছে, পার্ট 10-তে আপনি দেখবেন এইটা শিডিউল্ড এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ নিয়ে এটা ডিল করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পার্টগুলো অবভিয়াসলি মনে রাখবেন, এইটাও এক্সামতে জিজ্ঞেস করা হয় স্পেশালি মেন্সের সময়। নেক্সট কোশ্চেন দিকে চলে আসছি আমরা। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রিপিট করা হয়েছে। ইন উইচ ইয়ার সিকিম জয়েন্ড অ্যাজ এ স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন? দেখুন, স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন বলছে। প্রথমে যে সময় সিকিম জয়েন করেছিল, সিকিম 1974-তে যে সময় জয়েন করেছিল সেই সময় অ্যাজ এ অ্যাসোসিয়েট স্টেট জয়েন করেছিল। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে কি 1974-তে অ্যাসোসিয়েট স্টেট হিসাবে জয়েন করেছিল, কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে কি অ্যাজ এ স্টেট কবে জয়েন করেছিল। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 1975। আর 1975-তে কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে যোগ হয়েছিল? এটা যোগ হয়েছিল আপনার 36th অ্যামেন্ডমেন্ট। তাহলে আমাদের কনস্টিটিউশনে 36 অ্যামেন্ডমেন্ট করার পর এটা আমাদের অ্যাজ এ 22nd স্টেট হিসাবে ইউনিয়নতে যোগ দিয়েছিল সিকিম। Which article of the Indian Constitution deals with securing for citizens a uniform civil code? এই ইউনিফর্ম সিভিল কোড এখন খুব ডিসকাশনতে আছে, তাহলে এটা অবভিয়াসলি কোশ্চেন এক্সামতে জিজ্ঞেস করতে পারে। তাহলে এইটা আমাদের ডিপিএসপি পার্ট আছে, এই যে আমরা বলছি এটা আমাদের ডিপিএসপি পার্ট আছে। ডিপিএসপি অ্যান্ড ডিপিএসপিতে পার্টিকুলারলি আর্টিকেল 14-তে ডিল করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড কী হয়? ইউনিফর্ম সিভিল কোড একটা, যেরকম আমাদের দেশে বিভিন্ন ধর্ম ফলোয়ার্স থাকেন, রিলিজিয়াস ফলোয়ার্স আছেন বিভিন্ন ধর্মে, তারা কি করেন, ওনাদের নিজের একটা আইন থাকে যাকে বলা হয় পার্সোনাল লজ বলা হয়। যেরকম মুসলিম ক্ষেত্রে, খ্রিস্টান ক্ষেত্রে এনাদের কি হয়, নিজের ম্যারেজ ল আছে, নিজের ডিভোর্স ল আছে, সাকসেশন ল যে থাকে একটা, কিভাবে সম্পত্তিগুলো বাড়ির কাছে যাবে। তাহলে এই লগুলোকে দেখা হয় পার্সোনাল লতে বলা হয়। ইউনিফর্ম সিভিল কোড যে সময় অ্যাপ্লাই করা হবে যদি ইন্ডিয়াতে, সেই সময় এই পার্সোনাল লগুলো অ্যাবলিশড হয়ে যাবে অ্যান্ড প্রত্যেক মানুষের জন্য শুধু একটা ল থাকবে, দ্যাট ইজ ওয়ান ল ওয়ান নেশন, এটা নিয়ম। তাহলে ইউনিফর্ম সিভিল কোড একটা খুব রেলিভেন্ট আর্টিকেল 14-তে ডিল করা হয়েছে। ট্যাক্সেস অন ইনকাম
other than agriculture income shall be levied and collected by the government of India under articles of the constitution. এই আর্টিকেলসটা খুবই ইম্পর্টেন্ট সেন্টার স্টেট রিলেশন জন্য অ্যান্ড অর্ডিনারি অ্যাকাউন্ট যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলসগুলো এরকম খুব ইম্পর্টেন্ট থাকে স্পেশালি 269, 270, 275 এরকম যে আর্টিকেলসগুলো আছে সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পাওয়ারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচার ইনকাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কালেক্ট করে এই পাওয়ারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিরাইভ করে আন্ডার আর্টিকেল 269। তাহলে 269 আর্টিকেলতে আমরা দেখছি কি এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স কালেক্ট করছে অ্যান্ড ওই ট্যাক্সগুলোকে কী করতে হয় সেন্টার অ্যান্ড স্টেট মধ্যে ডিভাইড করে নিতে হয়। নেক্সট আছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান ইন্ডিয়ান পার্লামেন্ট মেক লজ আন্ডার রেসিডুয়ারি পাওয়ার্স। হোয়াট ইজ রেসিডুয়ারি পাওয়ার? একটু আগেই আমরা দেখেছিলাম কি আমাদের তিনটা লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে কে টপিক উপরে কে ল তৈরি করতে পারে? পার্লামেন্ট। স্টেট লিস্টের উপর কে ল তৈরি করতে পারে? স্টেট লেজিসলেচার। অ্যান্ড কনকারেন্ট লিস্টে পার্লামেন্টও তৈরি করতে পারে অ্যান্ড স্টেট লেজিসলেচারও ল তৈরি করতে পারে। কিন্তু হতেই পারে কিছু কিছু এরকম টপিক আছে যেটা না তো স্টেট লিস্টে আছে না কনকারেন্ট লিস্টে আছে। তাহলে স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট বাদ দিয়ে যদি কোনো টপিক থাকে, কোনো নতুন টপিক যদি থাকে, ম্যাটার থাকে, তার উপর এই রাইটটা শুধু দেওয়া হয়েছে কি পার্লামেন্ট তার উপর ল তৈরি করতে পারে। আর পার্লামেন্টে এই পাওয়ারকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার অফ পার্লামেন্ট। তাহলে এই রেসিডুয়ারি পাওয়ার আমাদের ইন্ডিয়াতে ইউনিয়ন পার্লামেন্টকে বিলং করে, আমেরিকাতে কিন্তু এইটা স্টেটকে বিলং করে। আর এই পাওয়ারটা আমাদের সংবিধানে দেওয়া হয়েছে পার্লামেন্টকে আন্ডার আর্টিকেল 248-তে। 249 যে আছে আর্টিকেল, এখানে পার্লামেন্ট স্টেট লিস্টে টপিক উপর ল তৈরি করতে পারে বাট অনলি ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট যদি এইটা রাজ্যসভা যদি রিকোয়েস্ট করে সেই সময়। আর আর্টিকেল 250-তে সেই সময়ও পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল তৈরি করতে পারে বাট অনলি ডিউরিং দ্য টাইম অফ এমার্জেন্সিতে এই পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে এটা খেয়াল রাখবেন। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সি আন্ডার আর্টিকেল 248। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। দ্য প্রসিজার অফ ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ। প্রেসিডেন্টকে যে ইমপিচমেন্ট যে প্রসেস আছে এই প্রসেসকে কীভাবে দেখা হয় বা একে কী বলা হয়? সব থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন কি প্রেসিডেন্টকে যে রিমুভাল প্রসেস আছে এই প্রসেসটা কত নম্বর আর্টিকেলতে ডিল করা হয়েছে? তাহলে এইটা আর্টিকেল 61-তে ডিল করা হয়েছে। ঠিক, একটা প্রেসিডেন্টকে যেই সময় রিমুভ করা হচ্ছে সেই সময় পার্লামেন্ট এই যে পাওয়ার এনজয় করে এই পাওয়ারটা লেজিসলেটিভ প্রসেসও নয়, এক্সিকিউটিভও প্রসিজার নেই, আর টোটালি জুডিশিয়ালও প্রসেস নেই। কেন? জুডিশিয়ারি যে আছে তার জুডিশিয়ারি হাতে থাকে। তাহলে এইটা যে প্রসেস হয় দিস ইজ আ কাইন্ড অফ কোয়াসি জুডিশিয়াল প্রসিজার বিকজ প্রেসিডেন্টকে ওখানে সম্মান করা হয়, এটা লোকসভা অ্যান্ড রাজ্যসভাতে দু জায়গা থেকে পাস করতে হয়। সাপোজ এই প্রসেসটা লোকসভাতে শুরু হয়েছে তাহলে সেকেন্ড টাইম যাবে কোথায়? রাজ্যসভাতে। রাজ্যসভাতে এখানে প্রেসিডেন্ট নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন হিমসেলফ অর থ্রু হিজ লয়ার। তাহলে এই যে প্রসেস আছে এইটা পুরো প্রসেস এক ধরনের জুডিশিয়াল প্রসেস বাট পুরোপুরি জুডিশিয়াল নেই, সেই জন্য এটা বলা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল প্রসিজার। নেক্সট কোশ্চেন একটা আছে উইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সব থেকে পুরনো যে হাইকোর্ট আছে ওল্ডেস্ট হাইকোর্ট ইন্ডিয়াতে এই হাইকোর্ট কোন হাইকোর্ট আছে? এর নাম আছে আপনার ক্যালকাটা হাইকোর্ট। তাহলে ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। কবে এটা ফর্ম হয়েছিল? এটা ফর্ম হয়েছিল 2 জুলাই 1862। 2 জুলাই 1862-তে এই হাইকোর্টটা ফর্ম করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা, আর এটা মনে হচ্ছে লাস্ট কোশ্চেন আজকে। দ্য স্পেশাল প্রভিশন
ইন আর্টিকেল 371G। সবসময় আমরা আর্টিকেল 370 নিয়ে গল্প করি। আর্টিকেল 370 অবভিয়াসলি এটা জম্মু অ্যান্ড কাশ্মীর জন্য একটা ইম্পর্টেন্ট আর্টিকেল ছিল, বাট আর্টিকেল 371G আছে, এটা কোন স্টেট সঙ্গে রিলেটেড? তাহলে এইটা আমাদের মিজোরাম রাজ্যের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি এই কোশ্চেনগুলো এর এক্সপ্লেনেশন আপনাদের হেল্প করবে। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও পরবর্তী সাবজেক্টের উপর পরবর্তী ভিডিওগুলো দেব। থ্যাংক ইউ সো মাচ।